হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে আলোচনা করব ৯-১০-২০২৪ ফার্স্ট শিফট। ৯-১০-২০২৪-এর ফার্স্ট শিফটে এসএসসি এমটিএসের যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা হবে। তো এটা হচ্ছে আজকে ক্লাস নম্বর ১২, এমটিএস ২০২৫-এর জন্য ক্লাস নম্বর ১২। আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, দেখে নাও, তার লিঙ্ক পেয়ে যাবে। তো সেখান থেকে এক এক করে প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখে নেবে। তাছাড়া আমাদের ওই ডেসক্রিপশানের নিচেই দেখো সিএইচএসএলের ক্লাসও করা রয়েছে, জিডিরও ক্লাস করা রয়েছে। সিএইচএসএল ২০২৪ এবং জিডি ২০২৪ এগুলোর ক্লাস করা আছে, সেটারও প্লেলিস্ট করে দিয়েছি। তো সেগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে, তোমাদের জন্য ওই ক্লাসগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন চলো আজকে দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। নিম্নলিখিতগুলির মধ্যে কে তার বই দ্য অ্যালজেব্রা অফ ইনফাইনাইট জাস্টিস, তারপরে হচ্ছে কাশ্মীর, দ্য কেস অফ ফ্রিডম অ্যান্ড ক্যাপিটালিজম, এ ঘোষ স্টোরি। তো এই যে বইগুলো, তো এই বইয়ের জন্য পরিচিত কি বলো দেখি? এগুলো কার বই, কার লেখা? না, এগুলো হচ্ছে প্রত্যেকটা অরুন্ধতী রায়ের লেখা। তিনটে বই, ভালো করে মনে রাখো নামগুলো, প্রত্যেকটা অরুন্ধতী রায়ের লেখা। এছাড়া বাকি যে অপশানে নামগুলো রয়েছে তাদেরও বইগুলো দেখে নাও। সালমান রুশদির লেখা বই যেটা রয়েছে, এই যে ইমাজিনারি হোমল্যান্ডস, এটা কার লেখা? না, সালমান রুশদি। তারপরে ঝুম্পা লাহিড়ির কিছু বই রয়েছে, দ্য নেমসেক, তারপরে রয়েছে আনঅ্যাকাস্টমড আর্থ, আর হচ্ছে দ্য লোল্যান্ড, এটাও কিন্তু ঝুম্পা লাহিড়ির লেখা। তো তিনটে ঝুম্পা লাহিড়ির লেখা বই, এগুলো মনে রাখো। আর অমিতাভ ঘোষের দ্য হাংরি টাইড, এটা হচ্ছে অমিতাভ ঘোষের লেখা। তো এগুলো ভালো করে মনে রাখো। এরপরে দেখো ২ নম্বর কোশ্চেন, ভারতের ড্যাশ নৃত্যশৈলীর কয়েকজন বিখ্যাত শিল্পী হলেন রোশন কুমারী, শোভনা নারায়ণ, মায়া রাও এবং কুমুদিনী লাখিয়া। তো এই কুমুদিনী লাখিয়া এনার নাম কিন্তু তোমরা শুনেছো, বা শোভনা নারায়ণ এটা শুনেছো। এই দুটো নাম থেকেই তোমরা কিন্তু এটার আনসারটা করে দিতে পারবে। কী হবে বলো? তো অবশ্যই কত্থক হয়ে যাবে। এনারা কোন নৃত্যের সাথে যুক্ত? কত্থক নৃত্যের সাথে যুক্ত, কত্থক নৃত্যশিল্পী। তাহলে ভালো করে নামগুলো দেখে নাও আরেকবার, রোশন কুমারী, শোভনা নারায়ণ, মায়া রাও আর হচ্ছে কুমুদিনী লাখিয়া, এরা কিন্তু চারজনই কত্থক নৃত্যশিল্পী। এরপরে দেখো ৩ নম্বর কোশ্চেন, আগ্রা দুর্গের মতি মসজিদ নিচের কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন? আগ্রা দুর্গের মতি মসজিদ, এটা কিন্তু দেখতে হবে। আগ্রা দুর্গের মতি মসজিদ, এটা কে বানিয়েছেন, কে নির্মাণ করেছেন? সম্রাট শাহজাহান বানিয়েছে। এখান থেকে যে ইম্পর্টেন্ট নোটসগুলো তোমাদেরকে জানতে হবে, দেখো কি কি রয়েছে। তো ওটা রয়েছে কোথায়? এই যে আগ্রা দুর্গের মতি মসজিদ, এটা রয়েছে উত্তরপ্রদেশের আগ্রায়। শাহজাহান তার রাজদরবারের সদস্যদের জন্যই এই মতি মসজিদটা নির্মাণ করেছিল। শাহজাহান ছিলেন পঞ্চম মুঘল সম্রাট, যিনি ১৬২৮ থেকে ১৬৫৮ সাল পর্যন্ত রাজবংশে রাজত্ব করেছিলেন। শাহজাহানের আমলে বিভিন্ন ঐতিহাসিক যে স্থাপনাগুলি সেগুলো হচ্ছে তাজমহল, তো তোমরা জানো খুবই ইম্পর্ট্যান্ট, লালকেল্লা, জামে মসজিদ আর হচ্ছে লাহোরের শালিমার বাগান, এগুলো প্রত্যেকটি হচ্ছে শাহজাহানের আমলে নির্মিত ঐতিহাসিক স্থাপনাগুলি। তারপরে দেখো এখান থেকে আরও একটা যেটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, যেহেতু মতি মসজিদ এলো, এই যে দিল্লির মতি মসজিদ, এভাবেও কোশ্চেন আসতে পারে। তাহলে দিল্লির মতি মসজিদ এটা কে নির্মাণ করেছেন? না, এটা করেছেন ঔরঙ্গজেব। দিল্লির মতি মসজিদ নির্মাণ করেছেন ঔরঙ্গজেব। এটা এমটিএস 2019-এ এসেছিল কিন্তু। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে নিচের কোনটি বেশি পরিমাণে খাওয়া
পরামর্শ দেওয়া হয়। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে হলে কোন ধরনের খাবার খেতে হবে? না ফাইবার জাতীয় খাবার, যে সকল খাবারে ফাইবার রয়েছে সেগুলো খেতে হবে। তারপরে চলে যাও 5 নম্বরে, 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে 38 রান করে নিচের মধ্যে কে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন? ভারতের হয়ে 38 রান করে নিচের মধ্যে কে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন? তিনি হচ্ছেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। কৃষ্ণমাচারী শ্রীকান্ত। কৃষ্ণমাচারী শ্রীকান্ত 1983 সালে ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল ম্যাচে সর্বোচ্চ স্কোরার ছিলেন। এটাও মনে রাখো, 1983 সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে সর্বোচ্চ স্কোরার ছিলেন কে? কৃষ্ণমাচারী শ্রীকান্ত। কন্টিনেন্টাল ফুটবল কাপ 2023 কোথায় আয়োজিত হয়েছিল? ইন্টারকন্টিনেন্টাল ফুটবল কাপ 2023 এটা হয়েছিল ভুবনেশ্বরে হয়েছিল। 1974 সালে শাস্ত্রীয় গায়িকা নয়না দেবী নিচের কোন গানের শৈলীতে তার অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? নয়না দেবী কোন গানের জন্য? ঠুমরি। ঠুমরি গানের শৈলীর জন্য তিনি কিন্তু পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। সাধারণভাবে লাফিং গ্যাস নামে পরিচিত যৌগের রাসায়নিক সূত্র কি? লাফিং গ্যাসের সংকেতটা আমাদেরকে এখানে জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে কোনটা? তো অবশ্যই হয়ে যাবে N2O। N2O এটা হচ্ছে লাফিং গ্যাসের সংকেত। আর কি জানবে এখানে? এই যে N2O মানে হচ্ছে কি নাইট্রাস অক্সাইড একটি বর্ণহীন এবং গন্ধহীন পদার্থ যা লাফিং গ্যাস নামে পরিচিত। দেখতেই পাচ্ছ বিভিন্ন এক্সামে এটা এসছে। নাইট্রোজেনের একটি অক্সাইড যার সংকেত N2O, নাইট্রোজেন অক্সাইড N2O লাফিং গ্যাস। নিচের কোন ধর্মের অনুসারীদের কৃষিকাজ নিষিদ্ধ ছিল? কোন ধর্মের অনুসারীদের জন্য কৃষিকাজ নিষিদ্ধ ছিল? জৈন ধর্ম। জৈন ধর্মের অনুসারীদের কৃষিকাজ করা কিন্তু নিষিদ্ধ ছিল। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2023 একটি অগ্রগতির পর্যালোচনা অনুসারে কোন রাজ্যে বহুমাত্রিক দরিদ্র মানুষের অনুপাত সবচেয়ে বেশি? হেড কাউন্ট রেশিও হিসাবে। জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2023 অনুসারে কোন রাজ্যে বহুমাত্রিক দরিদ্র মানুষের অনুপাত সবচেয়ে বেশি রয়েছে? সেটা কোথায় রয়েছে? না এটা রয়েছে বিহারে। এরপরে 11 নম্বর যাওয়ার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো। দেরি না করে অবশ্যই তোমাদের অ্যাটেন্ডেন্স এবং ফিডব্যাক লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো, আমাদের এই প্রথমবার আজকের এই ক্লাস দেখছো, তো অবশ্যই বলবো তোমরা চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো এখনও পর্যন্ত, তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে ফেলো। চ্যানেলে এই ধরনের জিকে ক্লাস যদি পেতে চাও, আর বিশেষ করে তোমাদের এবছরের এমটিএসের জন্য আমরা পুরো একদম ফুল জিকে তোমাদেরকে কিন্তু কভার করানো হবে এই চ্যানেলে রেগুলার ক্লাসের মাধ্যমে। তো সেই ক্লাসগুলো যদি নিতে চাও তো অবশ্যই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। তো এখন দেখো 11 নম্বর কোশ্চেন। তার আর একটা কথা বলি, তোমরা কিন্তু অবশ্যই এই আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, স্টাডি সাকসেস কোচিং সেন্টার টেলিগ্রাম গ্রুপ, এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও অবশ্যই। তোমরা এখানে তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত প্রকার আপডেট কিন্তু পেয়ে যাবে। এছাড়া বিভিন্ন নোটস কিন্তু আমাদের ওই টেলিগ্রামে দেওয়া হয়। তো ক্লাসের শেষে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। 11 নম্বর কোশ্চেন এখন দেখো, ভারতীয় অস্ত্র আইন 1878 পাস হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতীয় অস্ত্র আইন 1878 পাস হওয়ার সময় সে সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড লিটন ছিলেন। লর্ড লিটন 1876 সালে থেকে 1880 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। এই আইন ব্রিটিশ নীতির ক্রমবর্ধমান সমালোচনার প্রতিক্রিয়া ছিল, বিশেষ করে দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধের সময় এটি প্রণীত হয়। দ্বিতীয় অ্যাংলো আফগান যুদ্ধের সময় এটা প্রণীত হয়। এটা জিডি 2024 এসছে, মনে রাখো।
তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, অর্থনৈতিক সমীক্ষা 2023-24 অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের বৃহত্তম গম উৎপাদনকারী রাজ্য? ভারতের বৃহত্তম গম উৎপাদনকারী রাজ্য কোনটা? আগেই আলোচনা করেছি এটা, উত্তরপ্রদেশ, তাই তো? উত্তরপ্রদেশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা আলোচনা হয়ে গেছে কিন্তু অলরেডি, আগের আমরা শিফটে আলোচনা করেছি। রাজ্যের সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতার ক্ষেত্রে কোন ধারাটি বিধানগুলির সাথে সম্পর্কিত? রাজ্যের সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতার ক্ষেত্রে কোন ধারাটি বিধানগুলির সাথে সম্পর্কিত? সেটা হচ্ছে 356 ধারা। 356 ধারা অনুসারে সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতার কারণে ভারতের যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে, এটা 365 নম্বর ধারা বলা রয়েছে। কিন্তু এমটিএস 2022, সিপিএ 2019-এ কিন্তু এটা এসছে। লাইনটা মনে রাখো, রাষ্ট্রপতির শাসন 6 মাসের জন্য অব্যাহত থাকে, তবে প্রতি 6 মাসে সংসদের উভয় কক্ষ থেকে অনুমোদন নিয়ে 3 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। 3 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে, এটাও মনে রাখো। তারপরে দেখো 14 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান ড্যাশ থেকে সরকারের সংসদীয় ফর্ম গ্রহণ করা হয়েছে। সরকারের সংসদীয় ফর্ম এটা গ্রহণ করা হয়েছে কোথা থেকে বলো, কোন দেশ থেকে? আগের দিন আমরা অস্ট্রেলিয়া থেকে কি কি নেওয়া হয়েছিল সেটা আলোচনা করেছিলাম। তো আজকে যেটা, এটা হচ্ছে ব্রিটেন। এটা ব্রিটেন, সরকারের সংসদীয় ফর্ম ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। তো প্রত্যেকটা দেশ থেকে কোন দেশ থেকে কি আমাদের সংবিধানে নেওয়া হয়েছে সেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম, যে আমাদের পেড পিডিএফ রয়েছে। পেড পিডিএফ যেটা রয়েছে 199 টাকায়, যেখানে প্রিভিয়াস ইয়ার, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ 4টা পিডিএফ পাবে 199 টাকায়। তো সেই পিডিএফের মধ্যেই এক্সট্রা ডিটেলসের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা দেশ, অনেক তো এক্সট্রা ডিটেল আছে, তার মধ্যে এটাও আছে যে ভারতের সংবিধানে কোন দেশ থেকে কী কী মানে নেওয়া হয়েছে। যেমন এই যে ব্রিটিশ সংবিধান, ব্রিটেন থেকে কী নেওয়া হয়েছে, আছে সংসদীয় সরকার, আইনীয় শাসন, আইন প্রণয়ন পদ্ধতি, একক নাগরিকত্ব, মন্ত্রী পরিষদ ব্যবস্থা, বিশেষাধিকারমূলক লেখ, সংসদীয় বিশেষাধিকার, তারপরে হচ্ছে দ্বিকক্ষতন্ত্র। এগুলো হচ্ছে ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। এগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন কী রয়েছে, ভারতের গড় বৃষ্টিপাত অনুসারে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ড্যাশে অবস্থিত। ভারতের গড় বৃষ্টিপাত অনুসারে লাদাখ আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা কিসে অবস্থিত? না, এটা রয়েছে অপর্যাপ্ত বৃষ্টিপাতের এলাকা, অপর্যাপ্ত বৃষ্টিপাতের এলাকায় এর মধ্যে এটা রয়েছে। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, ব্রিটেনে ভারতীয় পোশাকের জনপ্রিয়তার কারণে ভারতীয় পোশাক নিষিদ্ধ করার জন্য একটা আইন পাস করা হয়েছিল। তো নিচের কোন সেই আইন ছিল? ব্রিটেনে ভারতীয় পোশাকের জনপ্রিয়তা, তার জন্য ভারতের পোশাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো সেই একটা আইন করে নিষিদ্ধ করা হয়েছে। তো সেই আইনটা কি? না, সেই আইনটা হচ্ছে ক্যালিকো আইন। কেন ক্যালিকো আইন রাখা হয়েছে? না, পর্তুগিজরা ভারত থেকে ইউরোপে যে সুতি কাপড় নিয়ে গিয়েছিল তাকে বলা হতো ক্যালিকো, ক্যালিকো বলা হতো। প্রাক সাম্রাজ্যবাদ যুগে ক্যালিকো তুলা নামে পরিচিত ছিল। এমটিএস 2019-এ এসছে এটা। কটন টেক্সটাইল ক্যালিকো বর্তমান কেরালা রাজ্য থেকে উদ্ভূত হয়েছে। কেরালা রাজ্য থেকে এটা উদ্ভূত হয়েছে। তারপরে দেখো 17 নম্বর, অ্যানোরেক্সিয়া, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এটা হচ্ছে কিশোর কিশোরীদের খাওয়ার ব্যাধি। এখানে শরীরের ওজন কী হয়? এটা একটা রোগ, অ্যানোরেক্সিয়া নার্ভোসা কিশোর কিশোরীদের দেখা যায়। তো এটা কিসের কারণে, মানে এই যে রোগটা হলে শরীরের ওজনটা কী হয়? না, এখানে রোগটা হলে অবশ্যই শরীরে ওজনটা হচ্ছে মারাত্মকভাবে এখানে হ্রাস পায়। কী হবে? না, ওজনটা কমে যাবে, কমে যায়। তারপরে দেখো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর জলবায়ুর পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আমরা সবাই জানি, তাই কি না? তো যা ড্যাশ নামে পরিচিত একটা জটিল অবস্থার দিকে পরিচালিত করে। কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে গ্রিন হাউস প্রভাবের দিকে পরিচালিত করে, তাই কি না?
যত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়বে গ্রিন হাউসের প্রভাবটা তত বেশি হবে। কার্বন ডাই অক্সাইড হলো গ্রিন হাউস গ্যাসের প্রধান গ্যাস। আর প্রধান যে গ্রিন হাউস গ্যাসগুলো যেগুলো রয়েছে সেগুলো কি জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন এইগুলো। তারপরে দেখো 19 নম্বর নভরোজ। এই যে নভরোজ নিম্নলিখিত কোন সম্প্রদায়ের দ্বারা নতুন বছর হিসেবে পালিত হয়? নভরোজ। নভরোজ এটা পালন করে কারা? না, এটা পালন করেছে পার্সি সম্প্রদায়ের মানুষরা। নওরোজ বা নভরোজ উৎসব পার্সি সম্প্রদায় দ্বারা নববর্ষ হিসেবে পালিত হয়। এটা বহুবার এক্সামে এসছে, ইম্পর্টেন্ট রয়েছে। পার্সিরা জরথুস্ট্রবাদ অনুসরণ করে যা প্রাচীন পারস্যে প্রতিষ্ঠিত হয়েছিল, বর্তমান যেটা ইরান। নবরোজ মানে হচ্ছে নতুন দিন, এবং এটি পারস্য ক্যালেন্ডারের প্রথম দিনকে চিহ্নিত করে। এরপরে দেখো 20 নম্বর ওড়িশি গুরু ড্যাশ ভুবনেশ্বরে প্রথম উৎকল প্রতিভা সম্মান 2023 পেয়েছেন। ওড়িশি নৃত্যের গুরু তিনি হচ্ছেন রতিকান্ত মহাপাত্র, যিনি ভুবনেশ্বরে প্রথম উৎকল প্রতিভা সম্মান 2023 পেয়েছেন। এরপরে দেখো 21 নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সরকারি অ্যাকাউন্টগুলির মধ্যে একটি নয়? সরকারি অ্যাকাউন্টগুলোর মধ্যে একটা নয় কোনটা? তো সেটা হচ্ছে এই যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এটা সরকারি অ্যাকাউন্ট নয়। বাকি দেখো পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে কনসোলিডেটেড ফান্ডস অফ ইন্ডিয়া, আর হচ্ছে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, এগুলো হচ্ছে সব ভারতের সরকারি অ্যাকাউন্ট। বোঝা গেল? এগুলো সব ভারতের সরকারি অ্যাকাউন্ট, কিন্তু এই জেনারেল প্রভিডেন্ট ফান্ড যেটা কিন্তু সরকারি অ্যাকাউন্ট নয়। এরপরে 22 নম্বর ইন্দো লঙ্কা কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে বিদেশমন্ত্রী জয়শঙ্কর মার্চ 2023-এ জিওফ্রে বাওয়া ইট ইজ সেন্ট্রাল টু বি দিয়ার প্রদর্শনীর উদ্বোধন করেন। তো জিওফ্রে বাওয়া কে ছিলেন? জিওফ্রে বাওয়া তো ইনি ছিলেন একজন শ্রীলঙ্কার স্থপতি ছিলেন। তারপরে দেখো টেন্ডুলকর কমিটির উপর ভিত্তি করে জাতীয় দরিদ্ররেখা নিচের কোনটি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছিল? টেন্ডুলকর কমিটির উপর ভিত্তি করে দুটো এখানে পয়েন্ট দেওয়া রয়েছে। একটা হচ্ছে গ্রামীণ এলাকার জন্য প্রতি মাসে মাথাপিছু 816 টাকা, আর শহুরি অঞ্চলের জন্য প্রতি মাসে মাথাপিছু 1000 টাকা, এটার কথা বলা আছে। তেন্ডুলকর কমিটির উপর ভিত্তি করে জাতীয় দরিদ্ররেখা নিচের কোনটি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে? তো এটা হচ্ছে এখানে দুটোই ঠিকই রয়েছে। গ্রামীণ এলাকা প্রতি মাসে মাথাপিছু 816 এবং শহরাঞ্চলে প্রতি মাসে মাথাপিছু 1000 টাকা। আমের দুর্গ 16 শতকে কোন শাসক লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে তৈরি করেছিলেন? আমের দুর্গ এটা তৈরি করেছিল হচ্ছে প্রথম রাজা মানসিং। তাহলে লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 2023 সালের কংগ্রেস সাংসদ শশী থারুরকে ড্যাশের সংসদীয় কমিটির চেয়ারপারসন হিসেবে নাম করা হয়েছিল। 2023 সালে কংগ্রেস সাংসদ শশী থারুর রাসায়নিক ও সারের সংসদীয় কমিটির চেয়ারপারসন হিসেবে নামকরণ করা হয়েছিল। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তো লাইক করো না কেন? ক্লাস তো শেষ হয়ে গেল, ভুলে গেছো নিশ্চয়ই। তো লাইকটা করে ভালো, আর অবশ্যই কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগলো। তারই সঙ্গে টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে। ওখানে যুক্ত হয়ে যাও, তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট আমরা দিয়ে দেবো ওখানে। আর তোমরা যদি আমাদের এই পিডিএফ পারচেজ করো, এমটিএসের এই 4খানা পিডিএফ পারচেজ করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো
এই যে দেখতে পাচ্ছ নিচে 6294528484, এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হচ্ছে 4খানা পিডিএফ, জিকে, স্টাডি জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ফুল তথ্য হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে। আর এই পিডিএফ পারচেজ করলেই তোমাদেরকে আমাদের এই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যেখানে ইতিমধ্যে কিন্তু অনেক নোটস দিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে কিন্তু আরও অনেক নোটস দেওয়া হবে। আর এই সিএইচএসএল-এর আমরা পিডিএফ বানিয়েছি, যেখানে 2300 জিকে কোশ্চেন রয়েছে প্রিভিয়াস ইয়ারের এক্সট্রা ডিটেলস সহ। এটার প্রাইস রয়েছে মাত্র 50 টাকা। তো এই পিডিএফটা যদি কেউ পারচেজ করতে চাও, তো এটার জন্যও তোমরা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।